প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, গত পরশু একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের উদ্দেশ্যে। বিষয়বস্তু ছিল মানবিক করিডোর। আরএসএস প্রধান তিনি পশ্চিমবাংলায় এসে একটা ভাষণ দিয়েছিলেন এবং সেখানে আলাপচারিতায় ওখানকার নেতাদের কাছে বলেছিলেন যে তিনি ভারত সরকারের কাছে প্রস্তাব দিচ্ছেন বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন যদি আরও চরম অবস্থা দেখা দেয় তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে উদ্ধার করার জন্য এবং সেফলি ভারতবর্ষে নিয়ে আসার জন্য সীমান্তে বেশ কয়েকটি মানবিক করিডোর অর্থাৎ গ্রিন করিডোর করার জন্য, যাতে বাংলাদেশে হিন্দুদের কোনোরূপ অসুবিধা দেখা দিলে তাদেরকে যাতে ভারতে নিয়ে আসা যায় এবং এখানে আশ্রয় দেওয়া যায়। তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিও, যে হঠাৎ করে এমন কথা উঠছে কেন। এদিকে বিভিন্ন খবরের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ভারত সরকার সীমান্তের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গের লালমনিরহাট বর্ডারে, ওদিকে শিলিগুড়ি করিডোরে এবং অন্যান্য জায়গায় বিপুল পরিমাণ অস্ত্রপাতি এবং সেনা মজুত করেছে। যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ চালাতে পারে বলে কোনো কোনো গণমাধ্যম এটা প্রচার করছে। ওদিকে আমাদের দেশে একদল মৌলবাদী এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যেভাবে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা শুরু করেছে এবং ভারতের বিরুদ্ধে নানা রকম হুমকি প্রদর্শন করছে। জামাতে ইসলামের আমির তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে 50 লক্ষ জঙ্গি মজুদ আছে, যাদেরকে দিয়ে তিনি গাজিয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করতে পারেন। এই কদিন আগে জনৈক জঙ্গি নেতা হাদির মৃত্যুকে কেন্দ্র করে এনসিবির একজন নেতা হাসনাত আবদুল্লাহ সে বক্তব্য দিচ্ছে রাজপথে দাঁড়িয়ে যে ভারতের 7 সিস্টারকে যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই সমস্ত ছেলেফেলে এই সমস্ত কথা বললে সেগুলো না হয় ধর্তব্যের মধ্যে নাই নেওয়া গেল, কিন্তু যখন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সামরিক কর্মকর্তা আমিন আজমি, যিনি গোলাম আজমের পুত্র, তিনি যদি ভারতের বিরুদ্ধে হুমকি দেন এবং পাকিস্তানের সমর্থনে নানা কথা বলেন এবং 1971 সালের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তাছাড়াও বাংলাদেশের অনেক সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক কর্তা, বিশেষ করে রাওয়া ক্লাবের যিনি সভাপতি, তিনি ভিডিও মাধ্যমে ভারত বিরোধী যে সমস্ত বক্তব্য দিয়েছেন এবং রাজপথে দাঁড়িয়ে সামরিক কর্মকর্তারা যেভাবে বলেছেন যে 8 ঘন্টার মধ্যে তারা কলকাতা দখল করে নিতে পারে, এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য এবং তার প্রেক্ষিতে ভারতের সৈন্য সমাবেশ এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে। তারপর এবারের 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে নানা রকম মন্তব্য করা হয়েছে ভারতের বিরুদ্ধে, যেটা ভারতের বিজয় দিবস, বাংলাদেশের নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরপর 2 বছর তারা ক্ষমতায় আসার পর থেকে বিজয় দিবস উদযাপন করেননি। যে সামরিক কুচকাওয়াজ 1971 সালের বিজয়ের পর থেকে চলে আসছিল, সেটা তারা উদযাপন করেননি। অথচ ভারত যখন বিজয় দিবস উদযাপন করছে তখন তারা এটা নিয়ে নানান রকম কথা বলছে।
আজকে একদল লোক যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা সম্পূর্ণরূপে স্বাধীনতার চেতনাকে ধুয়ে মুছে সাফ করার জন্য স্বাধীনতার যে স্মারকগুলো ছিল তা ধ্বংস করে দিয়েছে। জাতির পিতার নাম মুছে দেওয়ার জন্য জাতির পিতার ৩২ নম্বর বাড়িকে ধ্বংস করেছে। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে গণতন্ত্রের নামে। কিন্তু তারা যে সমস্ত ওয়াদা নিয়ে ক্ষমতা দখল করেছিল এই ইউনূস সরকার, সেই ওয়াদা আর এই গত ১.৫ বছরের মধ্যে একটা পালন করতে পারেনি। কোনো রকম সংস্কার হয়নি, বরং দিনকে দিন দেশকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে সেখানে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। এই তো মাত্র কদিন আগে যেমন ইনকলাব মঞ্চের একজন নেতা হাদিকে কে বা কারা হত্যা করল। আবার ময়মনসিংহে একটা হিন্দু ছেলেকে তাকে ধর্ম অবমাননার দায়ে প্রকাশ্য রাজপথে পিটায়ে মেরে তারপর গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো। এই যে সমস্ত কাণ্ড কারখানা চলছে এবং ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে, জনজীবন আজকে আতঙ্কগ্রস্ত। রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে এবং এই যে অন্তর্বর্তী সরকার এবং তার দোসর আলবদর রাজাকার বাহিনী, তারা ৭১-এর স্বাধীনতার যুদ্ধকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে এবং তারা পাকিস্তান যে ৯৩,০০০ সৈন্যকে নিয়ে সারেন্ডার করেছিল যৌথ বাহিনীর প্রধান জগদীশ সিং অরোরার কাছে, সেটাও তারা অস্বীকার করছে। এইখানেই প্রশ্ন দেখা দিয়েছে এবং একটা মারাত্মক প্রশ্ন, যেটা আমরা কখনো কল্পনা করিনি, কেউই কখনো কল্পনা করিনি। এই গতদিন কলকাতা ক্যানভাস নামক একটা ইউটিউব মিডিয়া এবং ওখানে অত্যন্ত সিনিয়র একজন সাংবাদিক এটা পরিচালনা করে থাকেন, মনোজ দাস, তার সূত্রে আমরা জানতে পারলাম যে বাংলাদেশ যদি ৭১ স্বাধীনতাকে অস্বীকার করে এবং প্রশ্ন তোলে যে ভারতের কাছে পাকিস্তান সারেন্ডার করেছিল, সেদিনকে বাংলাদেশের কাছে সারেন্ডার করা হয় নাই, তাই যদি হয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী তো সেদিনকে বাংলাদেশের কাছে, বাংলাদেশে তো কোনো বাহিনী ছিল না, মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করতে অস্বীকৃতি জানিয়ে তারা বাংলাদেশে ভারতের ইস্টার্ন কমান্ডের জেনারেল জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এখন তারা এখানেই প্রশ্ন তুলছে, ভারতীয় সূত্র, যে পাকিস্তান তাহলে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করে তারা বাংলাদেশটাকেই ভারতের হাতে তুলে দিয়ে গিয়েছিল। তাই যদি হয় তাহলে বাংলাদেশ তো ভারতের বিজিত দেশ, তো সেদিনকে সেই সময় মানবতার খাতিরে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে তুলে দিয়েছিলেন। কিন্তু তারা যখন আজকে সেই স্বাধীনতার অপব্যবহার করছে, বাংলাদেশের জনগণের উপর, আওয়ামী লীগের কর্মীদের উপর, হিন্দুদের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার পরিচালিত করছে এবং সম্পূর্ণ স্বাধীনতাটাকে অস্বীকার করছে, তাহলে বাংলাদেশটাকে তারা ভারতের কাছে ফেরত দিয়ে দিক। এটা তো ভারতের ন্যায্য একটা দাবি। আর এরা যদি জোর করে ভারত নিয়েও নেয় এখন, তাই বা বাংলাদেশ কী করবে? কারণ ভারতের একটা বিশাল অংশ চীন দখল করে আসে, আকসাই চীন নামে খ্যাত, ১৯৬২ সাল থেকে। ভারত কিছুই করতে পারেনি। তুরস্ক সাইরাসের একটা বিরাট অংশ দখল করে আছে। সাইরাস বারবার দাবি করছে যে আমাদের অংশ ছেড়ে দাও, কিন্তু তুরস্ক ছাড়ছে না। কী করতে পারছে জাতিসংঘ? আজকে ইসরায়েল ৩ বছর ধরে এই যে গাজার উপরে যে নিপীড়ন চালাচ্ছে, ৪২,০০০ মানুষ সেখানে হত্যা করা হয়েছে, সম্পূর্ণভাবে গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, গোলান মালভূমি দখল করে নিয়েছে জর্ডানের কাছ থেকে। কি করছে জাতিসংঘ? কিছুই করতে পারেনি। ৩ বছর ধরে
ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেনের বহু অংশ দখল করে নিয়েছে। এই দখল রাশিয়া জানিয়ে দিয়েছে তারা দখল ছাড়বে না। বিশ্ব বিবেক কী করছে? কিছুই করতে পারে না। কাজেই ভারতও যদি তেমনিভাবে বাংলাদেশের কোনো কোনো অংশ জোর করে দখল করে নেয়, হ্যাঁ, চেঁচামেচি করবে, কী করতে পারবে বাংলাদেশ? এই প্রশ্ন তারা কিন্তু আজকে তুলে দিয়েছে। এটা কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত। ভবিষ্যতে যদি এইরকমই অবস্থা হয় এবং বাংলাদেশের এক শ্রেণীর জনগণ, এক শ্রেণীর মাথামোটা লোক, দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন লোক যদি এই সমস্ত ঝামেলাগুলো ইনভাইট করে নিয়ে আসে, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। কাজেই আমি অনুরোধ করব যে এই বিবেকহীন দায়িত্বহীন লোকজন বাংলাদেশের, তারা যেন এইভাবে যত্রতত্র প্রতিবেশী দেশের সঙ্গে ঝামেলা বাঁধানোর জন্য একটা যুদ্ধের পটভূমি সৃষ্টি করে না দেন। যদি এরকম যুদ্ধ হয়, কার ক্ষতি হবে? ভারত বিশাল দেশ, তাদের অর্থনৈতিক কাঠামো মজবুত, তারা 2-4 বছর যুদ্ধ চালিয়ে নিতে পারবে, কিন্তু বাংলাদেশ কি পারবে? সেই ক্ষমতা থেকে বাংলাদেশে পাকিস্তান আসবে বাংলাদেশ সাহায্য করার জন্যে? পাকিস্তান নিজেই খেতে পায় না, কি সাহায্য করবে? আমেরিকা আসবে? মনে হয় না। ওই দূর থেকে ধমকি ধামকি দেবে 71 সালের মতো। চায়না আসবে ওই 71 সালের মতো, বলবে যে আমরা আসছি তোমাদের সাহায্য করবো। কিছুই করবে না, কেউ কারোর জন্য কিছুই করে না। এটা বৃহৎ শক্তি। যখন যারা যে অবস্থায় জড়িয়ে পড়ে, অন্যেরা ছোট ছোট শক্তিগুলোকে বলে তোমরা আমরা দেখব, অমুক করবো তমুক, এইভাবে ছোট শক্তির কাছ থেকে বৃহৎ শক্তিগুলো তাদের সুবিধাই আদায় করে নেয়, কোনো সাহায্য সহযোগিতা পারতপক্ষে করে না। যদিও চাল ডাল গম দিয়ে সাহায্য করে, সেগুলোর দাম তারা সুদে আসলে আদায় করে নেয়। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, আপনি আপনার লোকজনকে থামান। আপনি এই সমস্ত অর্বাচীন বালকদেরকে থামান, যেখানে সেখানে যেন তারা দায়িত্বহীন বক্তব্য প্রদান না করে। আপনিও সৎপ্রতিভূষিসুলভ মন নিয়ে দেশ যাতে ভালো হয়, মানুষ আপনার বলে আশা করেছিল যে আপনি একজন নোবেলিস্ট, নোবেল বিজয়ী, আপনি দেশটা ভালো দিকে নিয়ে যাবেন। কিন্তু কি করলেন আপনি? না পারলে আপনি ছেড়ে দিন। শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের দায়িত্ব নিক। সে নিশ্চয়ই আপনাদের থেকে, এই দেশ বছর আমরা বুঝে গেছি, আপনাদের থেকে আপনার থেকে অনেক ভালো চালাবে। আর আমরা পাকিস্তানি আধিপত্য চাই না, বাংলাদেশের মানুষ পাকিস্তানি আধিপত্য চায় না। ভিতরে ভিতরে খবরে দেখবেন বাংলাদেশের মেজরিটি জনগণ এই সমস্ত অশান্তি আর আতঙ্ক কোনো রকম চায় না। তারা চায় না যে তাদের দেশটা পাকিস্তানে পরিণত হোক। বাংলাদেশের জনগণ চায় না যে তাদের দেশটা গাজা, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়ার মতো পরিণত হোক, ধ্বংস হয়ে যাক। এটা বাংলাদেশের জনগণ চায় না। কাজে আপনারা ক্ষান্ত দিন, এ সমস্ত বিরত থাকুন। ভারতের মতো একটা বৃহৎ শক্তির সঙ্গে যুদ্ধ লাগানোর চেষ্টা আপনারা করবেন না, এটা করা ঠিক হবে না। কি হবে? যুদ্ধ লাগিয়ে ক্ষমতা থাকতে চান? আপনি ক্ষমতায় থাকবেন আর দেশ ধ্বংস হয়ে যাবে, এটা মানুষ সহ্য করবে? এটা কোনো একজন বুদ্ধিমান লোকের, একজন শিক্ষিত লোকের এই কি মনোভাব? এটা কি হতে পারে? কাজে দয়া করে আপনি ক্ষমতা ছাড়ুন, দেশের নতুন নির্বাচন দিয়ে দিন। যে নির্বাচন সমস্ত বিশ্ববাসী চাচ্ছে, সবারই অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন আপনি দিয়ে দিন। যে ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে, জনগণ সেটা বুঝে নেবে। তাই এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, যে যেখানে আছে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কোনো রকম অপপ্রচার ফাঁদে আপনারা পা দেবেন না। এই অন্তর্বর্তী সরকারে কোনো রকম ফাঁদে বা কোনো রকম উস্কানিতে দেশের জনগণ আপনারা পা দেবেন না, ফাঁদে পড়বেন না, দেশটাকে ধ্বংস করবেন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।